আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষকদের ছবি বেশি প্রচার করতে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর আহ্বান, অধিকার আদায়ে নারীদের আরও সচেষ্ট হবার পরামর্শ। ইভিএম এর পক্ষে বলতে গিয়ে মিডনাইট ইলেকশনের স্বীকারোক্তি দিয়েছেন সিইসি, মন্তব্য রিজভির। সুষ্ঠু নির্বাচনের জন্য যন্ত্রের নয়, প্রয়োজন আন্তরিকতা। কাল থেকে উপজেলা নির্বাচন, প্রথম ধাপে নির্বাচন হবে ৭৮ উপজেলায়। কমিশনের মতে বিএনপি না এলেও কোনো প্রভাব পড়বে না। আর একদিন পরেই ডাকসু নির্বাচন, প্রশাসনের ভূমিকার নির্বিঘ্নে ভোট দিতে পারা নিয়ে সন্দিহান বিরোধী সংগঠনগুলো। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত। অধিকার আদায়ে নারীদের আরও সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সফল ৫ নারীর হাতে জয়িতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে আয়োজন করা হয় আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ অনুষ্ঠান ও জয়িতা পদক বিতরণ কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন বাহিনীর নারী সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজের নারী প্রতিনিধিরাও। এ সময় কঠিন বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা সফল ৫ নারীর হাতে এবছরের জয়িতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বৈষম্য দূর করতে নারীদের আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বলতে দ্বিধা নাই, লেখাপড়ার ক্ষেত্রে আমরা দেখি আমাদের মেয়েরাই সব থেকে বেশি এগিয়ে। বিভিন্ন পেশায় মেয়েরা সব থেকে বেশি পড়াশোনায় মনোযোগী, তবে এখানে ছেলেদেরও আরও পড়াশোনায় মনোযোগী হতে হবে। যদিও ক্ষমতা দিয়েছি, তবে সব জায়গায় ক্ষমতাটা তারা প্রয়োগ করতে অনেকে পারেন না। সেটা আমি বলবো যে যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের পিছিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। শুধু আইন করলে বা এতে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আমাদের সকলে মা বোনেরা যারা আছেন বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন, এবং নারী পুরুষ সকলেই এক হয়ে কাজ করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে একটা সমাজকে যদি গড়ে তুলতে হয়, তো সেই সমাজের অর্ধেক যেখানে নারী, তাদেরকে বাদ রেখে একটা সমাজ কখনো গড়ে উঠতে পারে না। ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি বেশি করে প্রচারের মাধ্যমে সমাজে তাদের ঘৃণিতভাবে উপস্থাপন করতেও মিডিয়ার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকেও যে আন্তর্জাতিকভাবে যে সম্মানটা পেয়েছি, সেটা আমি উৎসর্গ করে যাচ্ছি আমার বাংলাদেশে আমার মা বোনদের জন্য। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইভিএম এর পক্ষে বলতে গিয়ে দেশে মিডনাইট ইলেকশন হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সকালে নয়াপল্টন কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইভিএম দিয়ে ভোট নেয়ার বিষয়টি উল্লেখ করতে গিয়ে প্রকারান্তরে রাতে ব্যালট বাক্স ভর্তি হওয়ার কথাই জানিয়ে দিলেন সিইসি। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন আন্তরিকতার। সিইসিকেই ঠিক করতে হবে তিনি সরকারের আজ্ঞাবহ হয়ে যেন তেনভাবে নির্বাচন করবেন না সাংবিধানিক পদের অধিকারী হয়ে মেরুদণ্ড সোজা করে নিরপেক্ষ নির্বাচন করবেন। সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রীকে চিকিৎসা না দিয়ে কারাগারে আটকে রেখেছে। সবাই মনে করছে সরকার তাকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। বিভিন্ন মিথ্যা মামলায় বন্দী বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদেরও মুক্তি দাবি করেন রিজভী। প্রধান নির্বাচন কমিশনারের ওই দ্বিধাটা আগে মুক্ত হতে হবে যে আমি সরকারের আজ্ঞাবাহী না হয়ে আমি সাংবিধানিক দায়িত্ব পালন করব। তাহলে এই মিডনাইট নির্বাচনের কথা যে উনার মুখ দিয়ে এবং উনার আরেকজন কমিশনারের মুখ দিয়ে যে বেরিয়ে এসছে, এটা সত্য কথারই একটা অজান্তে তাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে। এটাই হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল মানবাধিকার থেকে বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত ও বিনা চিকিৎসায় পড়ে থাকা এক অসহায় নারী। সকলে মনে করছেন এইভাবে
তাকে তিলে তিলে হত্যারই ষড়যন্ত্র করছে সরকার। নিঃশর্ত মুক্তি। নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা না করে বিএনপিকে নির্বাচনের রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথার উত্তরে তথ্যমন্ত্রী বলেন, বন্দী হিসেবে বেগম জিয়া উপমহাদেশের ইতিহাসে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রেস ক্লাবে সাব এডিটর্স ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। নির্বাচন ভীতির কারণে তারা জনবিচ্ছিন্ন দলে রূপান্তরিত হবে এবং তাদের অস্তিত্ব সংকটের মধ্যে ইতিমধ্যেই পড়েছে, তাদের অস্তিত্ব বিপন্ন হবে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে আপনারা নীতি অনুসরণ করেছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে অংশগ্রহণ করার নীতি আপনারা অনুসরণ করুন। উপজেলা নির্বাচন শুরু হচ্ছে কাল। প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আদালতের আদেশে 3টিতে এবং ভোট সুষ্ঠু হবে না এমন আশঙ্কায় আরও 3টিতে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর 3টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হয়। ভোট হবে 78 উপজেলায়। ভোট সুষ্ঠু হবে এবং ভোটাররাও ভোট দিতে আসবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিএনপি না আসলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করে কমিশন। পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 12 জেলার 87 উপজেলায় ভোটের তফসিল ঘোষণা হলেও আদালতের আদেশে ভোট স্থগিত হয় 3টিতে। অন্যদিকে 3টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থী নির্বাচিত হওয়ায় সেগুলোতে ভোটের দরকার পড়বে না। তবে 3টি উপজেলায় ভোট সুষ্ঠু হবে না এমন আশঙ্কায় নির্বাচন স্থগিত করেছে কমিশন। 3টি বন্ধ করা হয়েছে মহামান্য আদালতের নির্দেশে। একটি হচ্ছে পবা রাজশাহী, আরেকটি হচ্ছে ফুলবাড়ি কুড়িগ্রাম, আরেকটি হচ্ছে উল্লাপাড়া সিরাজগঞ্জ। মাননীয় কমিশন গতকালকে 3টি উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছেন। সেই 3টি হচ্ছে আদিতমারি, লালমনিরহাট, পূর্বধলা, নেত্রকোনা, জামালগঞ্জ, সুনামগঞ্জ। কমিশন মনে করেছেন যে এখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এই পর্যায়ে সম্ভব নয়। আমরা পরবর্তীতে এই উপজেলায় ভোট গ্রহণ করব। রবিবার এসব উপজেলার 6000-এর মতো কেন্দ্রে ভোট দেবেন 1,42,00,000 ভোটার। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে 24 জন রিটার্নিং কর্মকর্তা এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে। নির্বাচনী উপজেলাগুলোতে এরই মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করতে সাধারণ কেন্দ্রে 14 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 15 অথবা 16 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাচনী এলাকার নিরাপত্তায় ভোটের আগে পরে মিলিয়ে 5 দিন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি, আর্মড পুলিশ ও ক্ষেত্রবিশেষে কোস্টগার্ড দায়িত্ব পালন করবে। যে কারণে নির্বাচন কমিশন আশা করছে ভোট সুষ্ঠু ও উৎসবমুখর হবে। বিএনপি না আসলেও তাতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব। মনে করি যে উপজেলা পরিষদ হচ্ছে একটি স্থানীয় সরকারের নির্বাচন এবং প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন এবং আমরা মনে করি যে উপজেলা পরিষদের উপস্থিতির হার অনেক বেশি হবে, এটা আমার ধারণা। 492 উপজেলার মধ্যে 4 ধাপের ভোট হচ্ছে মার্চে। এরই মধ্যে 459 উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছে। 4 ধাপে অন্তত 122 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটার কম আসার কারণ হিসেবে নির্বাচনের দিনের আবহাওয়াকে দুষছে কমিশন। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের 78 উপজেলা নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। সংশ্লিষ্ট উপজেলাগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রাজশাহীর 8 উপজেলার 522টি কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সামগ্রী। নিজ নিজ উপজেলার নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং অফিসাররা এইসব সামগ্রী নিয়ে যান। পঞ্চগড়ের সদর, তেতুলিয়া, আটোয়ারি, বোদা ও দেবীগঞ্জ উপজেলা থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্য সহ কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। 5 উপজেলার 286টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
জয়পুরহাট সদর, পাঁচবিবি, খেতলাল, কালাই ও আক্কেলপুর উপজেলার 287টি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। তবে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ হবে। এদিকে নাটোরের 5 উপজেলার 437টি কেন্দ্র ছাড়াও অন্য উপজেলাগুলোর বিভিন্ন কেন্দ্রেও নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। হবিগঞ্জের 8টি উপজেলায় পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ চলছে। সকাল থেকে নির্বাচনের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনের সরঞ্জাম বিতরণ করেন। পুরান ঢাকার বকশী বাজার এলাকায় অভিযান চালিয়ে 5টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল 10টার দিকে অবৈধ কেমিক্যাল গোডাউন অপসারণ ও আবাসিক ভবনে কারখানা স্থাপনের বিরুদ্ধে অভিযান চালায় তারা। কারখানার মালিকদের অভিযোগ, স্থানান্তরের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুরান ঢাকার এক একটি আবাসিক ভবন যেন এক একটি মৃত্যু ফাঁদ। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে এসব আবাসিক ভবনে তৈরি হয়েছে প্লাস্টিক কারখানা। এছাড়া প্রায় বাড়িতেই রয়েছে কেমিক্যাল গোডাউন। পরিবেশ বিভাগের ছাড়পত্র ছাড়াই এসব ভবনে কারখানা চলছে দীর্ঘদিন। দায় স্বীকার করলেন পরিবেশ বিভাগের কর্মকর্তা। সিরিয়াস পর্যায়ে চলে গেছে এই যে চকবাজারের ঘটনাটার কারণে, সুতরাং এখন অবশ্যই আমাদেরকে আসলে কিছুটা দায়িত্ব আমাদের উপরেও বর্তাবে। বারবার নোটিশ দেওয়ার পরও আমলে না নেয়া কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমরা টোটাল 8টা কারখানা অবলিক গোডাউন আমরা পরিদর্শন করলাম। তার মধ্যে 5টাতে আমরা দেখলাম দাহ্য পদার্থ, প্লাস্টিক গোডাউন এবং কারখানা। সেই 5টার আমরা ইউটিলিটি সার্ভিস ডিসকানেক্ট করেছি। বাদবাকি 3টার মধ্যে একটা বাসা তারা অলরেডি গোডাউনটা খালি করেছে। সে বাড়ির মালিক নিজে স্বেচ্ছায় প্রণীত হয়ে সরকারের আহ্বানে সাড়া দিয়ে ওনাকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। তবে অবৈধভাবে আবাসিক ভবনে কারখানা ভাড়া দেয়া মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শুধুমাত্র কারখানা মালিকরা। কারেন্ট কাইটে দেওয়া গেল, এটাই তো বললো অবৈধ, বললো যে আমাদের পরিবেশের ছাড়পত্র নেই। পরিবেশের ছাড়পত্র চলে, পরিবেশের ছাড়পত্র তো আমাদের কাউকেই দেওয়া হয় না। পরিবেশের ছাড়পত্র এরিয়ার মধ্যে ফ্যাক্টরি লাইনটা কাটে দিতেছে। এখন লাইনটা কেটে দিলে আমরা কোথাও, আমাদের সময় দেখ 2-3 মাস সময় দেখ, চলে যাও তোমরা। আমরা চলে যাওয়ার জন্যই আছি, কিন্তু আমাদের তো এখানে দেখেন হঠাৎ করে লাইন কেটে দিলে আমাদের ক্ষুদ্র 2-4টা পার্টি আছে, হয়তো পার্টি থেকে আমরা পেমেন্ট পাবো না। ওয়ার্কার আছে, ওয়ার্কারগুলো বেকার হয়ে যাবে। স্বেচ্ছায় এসব অবৈধ কারখানা ও কেমিক্যালের গোডাউন না সরালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শিল্পপল্লী না করে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর ফলে এই খাতটি হুমকিতে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কেমিক্যাল ব্যবসায়ীরা বলছেন, এভাবে অভিযানে আতঙ্কিত হয়ে যত্রতত্র সরিয়ে নিচ্ছেন রাসায়নিক পদার্থগুলো। নগরবিদদের মতে, ব্যবসায়ীদের উদাসীনতায় এত বছরেও রাসায়নিক মুক্ত হয়নি পুরান ঢাকা। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিনই চলছে রাসায়নিক অপসারণ অভিযান। লাগাতার এই অভিযানে রাসায়নিক পদার্থের অসংখ্য গোডাউনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। অভিযান আতঙ্কে ব্যবসায়ীরা কেমিক্যালগুলো সরিয়ে নিচ্ছেন ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে। যত্রতত্র রাসায়নিক পদার্থ সরিয়ে নেয়ায় ওইসব এলাকায় ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, শ্যামপুর বা টঙ্গীতে অস্থায়ী শেডে অর্থ অপচয় না করে দ্রুত শিল্পনগরী গড়লে এ খাতের উন্নয়ন হবে। আজকে দেখেন মোহাম্মদপুর, বসিলা এই এলাকায় বড় দুনিয়ার মাল চলে গেছে। যাত্রাবাড়িতে, আপনার বাড্ডা ফাড্ডা, এই বিভিন্ন অঞ্চলে চলে গেছে। কিন্তু শুনতেছি, কারণ আমাদের যখন আন্ডার ছিল, আমরা নেতৃত্ব লোক যারা যারা আছে আমাদের মানতো। এখন তো লুকায় ফেলতেছি, আমরা জানতেছি না কোথায় কে। এটাকে একটা গুপ্ত। অত মেহরবানি করে আতঙ্ক দূর করে দিলে এটা আমাদের জন্য মঙ্গল হবে। 400-500-700 কোটি টাকা হইলে বা 1000 কোটি টাকা হলে সুন্দর নগরী হয়ে যাবে। আর নগরীগুলি জুড়ে সব যেন ঢাকার পাশে না করেন। একটা এখানে করবেন, একটা নানগঞ্জ করবেন, একটা গাজীপুরে করবেন, বা বিসিক এলাকা যেগুলো আছে এর পাশে। আমি বারবার আবেদন করেছি এবং এখন ইকোনমিক জোন হয়েছে, ও পাশাপাশি যেন করেন। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, রাসায়নিক ব্যবসায়ীরা ব্যবসায় স্থানান্তর না করে কেরানীগঞ্জে সম্প্রসারণ করছেন। এক্ষেত্রে লাইসেন্স দেয়া সংস্থাগুলোকেও দুষলেন তিনি। শিল্প, বিসিক এবং সিটি কর্পোরেশনের সকলেরই অনুমোদন দেওয়ার ক্ষমতা আছে, লাইসেন্স দেওয়ার ক্ষমতা আছে, অথবা ট্রেড লাইসেন্স দেওয়ার অনুমতি দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তদারক করার ক্ষমতা নাই অথবা দায়িত্ব নাই। এই ধরনের দায়িত্বহীন লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। সরকার যানবাহনের নিরাপত্তার জন্য কিছুটা এগিয়ে সেই কাজ করছে। একে মূলধন ধরে বা একে জিম্মি করে
কোনো ধরনের বসত ভিটাকে জীবমৃত্যুর একটা ফাঁদ তৈরি করার কোনো সুযোগ নেই। তিনি মনে করেন সরকার ও ব্যবসায়ীদের আন্তরিকতায় পারে রাসায়নিক পদার্থের এই ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিকল্পিত করতে। এই জায়গাও ব্যবসা করে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনে সরকার দলে ছাত্র সংগঠনকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব আয়োজন শেষ করেছে বলে অভিযোগ করেছে বাম ছাত্র জোট। আর শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সন্দিহান সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তবে বিরোধী ছাত্র সংগঠনগুলো আচরণবিধি লঙ্ঘন সহ নিজেরাই নানা অনিয়ম করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছে ছাত্রলীগ। ভোটের বাকি আর মাত্র একদিন। দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু ফিরে পেতে যাচ্ছে তার প্রাণ। আর তাই নিজ নিজ প্যানেলকে জয়ী করতে আটঘাট বেঁধে ভোটের মাঠে ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কি আবাসিক হল, সর্বত্র অবিরাম ছুটে চলা বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। তবে তাদের শঙ্কা সুষ্ঠু ভোট নিয়েই। এটা নিয়ন্ত্রিত নির্বাচন এবং আরও বলা হয়েছে যে ভোট কেন্দ্রে ফোন নিয়ে যাওয়া যাবে না, সাংবাদিকরা গেস্ট রুমের পরে যেতে পারবে না। মানে এই যে এতগুলো বিধিনিষেধ আরোপ, পোলিং এজেন্ট দেওয়া যাবে না। মানে আমরা বলছি যে এই সকল যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে, এই পদক্ষেপগুলো স্পষ্টতই একটি দলকে, নির্দিষ্ট একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই করা হচ্ছে। প্রশাসন দুর্বল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে সোচ্চারভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব বাছাই করবে। সেই ক্ষেত্রে ছাত্ররা পিছু হবে না। সেই আস্থার জায়গা থেকে আমরা নির্বাচনে আছি এখন। নিজেদের সামর্থ্য জানান দিতে এদিন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের ক্যাম্পাস গড়তে 15 দফা অঙ্গীকার তুলে ধরে ঘোষণা করে ইশতেহার। আর টিএসসিতে সাধারণ শিক্ষার্থীদের কাছে নিজেদের প্রতিশ্রুতি আর পরিকল্পনার কথা জানান ছাত্রলীগ প্রার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয় রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশ ঘোলা করার জন্য তারা সামিল হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছে। প্রশাসন আমাদেরকে কোনোভাবেই সাহায্য করছে না এবং আমরা দাবি জানিয়েছিলাম যেন ভোট কেন্দ্রগুলো আপনার হল থেকে এই একাডেমিক ভবনগুলোতে স্থানান্তর করা হয়, ভোট গ্রহণের সময়সীমা যেন 8টা থেকে 4টা পর্যন্ত করা হয়, কিন্তু সেই দাবি অগ্রাহ্য করা হয়েছে। আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা নির্বাচনের শেষ সময় পর্যন্ত থাকব। এদিকে নির্বাচনী আমেজে জমজমাট ক্যাম্পাসে হঠাৎই দেখা দেয় খানিকটা উত্তেজনা। ক্যাম্পাসে নিষিদ্ধ জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজ মধুর ক্যান্টিনের সামনে মিছিল বের করলে তাদের ধাওয়া দেয় বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে নানা অপতৎপরতা চলছে বলে অভিযোগ করেছে কয়েকটি ছাত্র সংগঠনের প্রার্থীরা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি, 2-1 দিনের মধ্যে কেবিনে স্থানান্তর করা হবে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন তিনি। কোনো মাদক ব্যবসায়ীকে ক্রসফায়ারে মারা হয়নি দাবি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল আজ সকালে খুলে দেওয়া হয়েছে। এরপরই তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন। তার চিকিৎসক ডাক্তার আবু নাসার রিজভী আরও জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্রম রয়েছে, কিডনির ইনফেকশনও নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া নিউরোলজিক্যাল কোনো সমস্যাও নেই। শরীরের দুর্বলতা কেটে গেলে 2-1 দিনের মধ্যেই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানান ডাক্তার রিজভী। এর আগে ডাক্তার সেবাস্টিন চিকিৎসার সবশেষ অগ্রগতি নিয়ে জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনও। কোনো মাদক ব্যবসায়ীকে ক্রসফায়ারে মারা হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আত্মরক্ষার প্রয়োজনে কেবল অস্ত্র ব্যবহার করা হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী সমাবেশে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক বিরোধী অভিযানে হতাহতের ঘটনায় সুশীল সমাজের সমালোচনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, ফিলিপাইন ও লাতিন আমেরিকার দেশগুলো দেখলেই বোঝা যায় মাদক ব্যবসায়ীদের কাছে কেমন অস্ত্র মজুদ থাকে। তারা
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি গুলি ছুড়লেই কেবল পাল্টা জবাব দেওয়া হয় বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইয়াবার চোরাচালান বন্ধে সর্বোচ্চ কঠোর অবস্থান সত্ত্বেও দেশে ইয়াবা প্রবেশ করছে স্বীকার করে মন্ত্রী বলেন, সামাজিক আন্দোলন ছাড়া এটা বন্ধ করা সম্ভব নয়। আমাদের সুশীল সমাজ, আমাদের অনেকেই বলতেছেন আমরা নাকি বিনা অপরাধে গুলি করা হচ্ছে, বলতেছে ক্রস ফায়ার হচ্ছে। এই সবগুলোই অপরাধীকে আমাদের নিরাপত্তা বাহিনী প্রতিনিয়ত খুঁজছে। যার কাছাকাছি যায় সেই অবৈধ অস্ত্র ব্যবহার করে। তখন কি হবে? আত্মরক্ষা সবারই রাইট রয়েছে। আপনার যেমন রাইট রয়েছে আত্মরক্ষার, আমাদের নিরাপত্তা বাহিনীরও রাইট রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাছাড়া জনগণকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব নয় বলে মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে স্কিল কনফারেন্সে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে বিরাট জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হবে। এজন্য দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। বিরাট জনগোষ্ঠীকে ঠিকমতো ব্যবস্থাপনায় আওতায় না আনতে পারলে তা দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন AK আব্দুল মোমেন। দেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্ব দিন দিন বাড়ছে মন্তব্য করে তিনি বলেন, গুণগত শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশের লক্ষ্য পূরণ সহজ হবে। এজন্য শিক্ষা খাতে নীতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করার আহ্বান জানান তিনি। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে গাজী শাহ আলম সভাপতি ও আসাদুজ্জামান খান রুচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানার সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে। সাদা প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জিতেছে 18টি পদে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে নীল প্যানেল সিনিয়র সহসভাপতি সহ 9টি পদে জয়ী হয়েছে। গত 27 ও 28 ফেব্রুয়ারি একই সময়ে ভোট গ্রহণ হয়। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল 17,897 জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় 2,500-এর মতো। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি CBC টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে যা থাকছে। দেশে বসে ভিন দেশে জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি ইমরান খানের। মোদি বললেন, 300 জঙ্গি হত্যার প্রমাণ দেবে না তার সরকার। আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। আর এই অংশের শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দেশে বসে ভিন দেশে জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর দমন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে পাকিস্তানে বিমান হামলায় হতাহতের প্রশ্নবিদ্ধ সংখ্যা নিয়ে আবারও সাফাই দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিন্ধু প্রদেশের জনসভায় প্রধানমন্ত্রী ইমরান জানান, কোনো জঙ্গি তৎপরতার ঠাঁই হবে না পাকিস্তানে। তিনি জঙ্গি দমনে সরকারের শক্ত নীতি ও আন্তরিকতার কথা তুলে ধরেন। হুঁশিয়ার করে বলেন, বিদেশে হামলার জন্য সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হিসেবে আর পাকিস্তানকে ব্যবহার করতে দেওয়া হবে না। গেল সোমবার থেকে শুরু জঙ্গি দমন অভিযানে অন্তত 120 সন্দেহভাজনকে আটক এবং কট্টর ইসলামী গোষ্ঠী নিয়ন্ত্রিত 182টি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়েছে সরকার। তবে নতুন পাকিস্তান গড়তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়া পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার। তিনি দাবি করেন, বালাকোটে বিমান হামলার এলাকায় সাংবাদিকদের প্রবেশের অনুমতি না দিয়ে পাকিস্তান প্রকৃত সত্য লুকাচ্ছে। এই ইস্যুতে সমালোচকদের বিরুদ্ধে আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক জনসভায় তিনি জানান, অন্তত 300 জঙ্গিকে হত্যার প্রমাণ দেবে না সরকার। বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। ধর্ষকদের ছবি বেশি প্রচার করতে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর আহ্বান। অধিকার আদায়ে নারীদের আরও সচেষ্ট হবার পরামর্শ। ইভিএমের পক্ষে বলতে গিয়ে মিডনাইট ইলেকশনের স্বীকারোক্তি দিয়েছেন সিইসি। মন্তব্য রিজভির, সুষ্ঠু নির্বাচনের জন্য যন্ত্রের নয়, প্রয়োজন আন্তরিকতা। কাল থেকে উপজেলা নির্বাচন। প্রথম ধাপে নির্বাচন হবে 78 উপজেলায়। কমিশনের মতে বিএনপি না এলেও কোনো প্রভাব পড়বে না। আর একদিন পরেই ডাকসু নির্বাচন। প্রশাসনের ভূমিকার নির্বিঘ্নে ভোট দিতে পারা নিয়ে সন্দিহান বিরোধী সংগঠনগুলো।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 10:30 থেকে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।